হ্যালো ট্রেডার, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রতিদিনের মতো আমি আজকে চেষ্টা করেছি আমার লাইভ ট্রেডিং সেশনে প্র্যাকটিসের জন্য আমার ওয়াচ লিস্টে স্টক বেছে নেওয়ার জন্য। আর আমি কেন চেষ্টা করেছি এবং কি স্টক খুঁজে পেয়েছি, তার মধ্যে কি পজিটিভ পোটেনশিয়ালিটি রয়েছে, এরকম মার্কেট পরিস্থিতিতে দাঁড়িয়ে সব কিছু ডিটেলসে আলোচনা করব আজকের ভিডিওতে। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে তোমার ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডসদেরকেও আমার এই আলোচনার ভিডিও দেখার সুযোগ করে দাও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি তোমাদেরকে একটি কথা অবশ্যই মনে পড়িয়ে দেব যে এই ভিডিওতে বর্ণিত যে সমস্ত স্টক সেগুলো কখনোই রেকমেন্ডেশনের জন্য নয়, অর্থাৎ এই ভিডিও কোনোভাবেই রেকমেন্ডেশন ভিডিও নয়। আর আমিও কোনো সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া স্টকের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট তোমরা করবে না। ট্রেডার্স, এবারে ফিরে আসি আমাদের মূল আলোচনায়। আর তার জন্য আমরা চলে আসবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে, যেখানে আমরা দেখে নেব বর্তমান অবস্থায় মার্কেটের কি সিচুয়েশান রয়েছে এবং মার্কেটের মধ্যে কি আমি লক্ষ্য করছি, সব কিছু ডিটেলসে আলোচনা করা যায়। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট যে কনফিউশন জোন বানিয়েছিল সেই জোনের মধ্যে এখনও আপাতত রয়েছে। এবং বিগত ভিডিওতে যেসব আলোচনা করেছিলাম আমি যে একটি সেলিং জোন, যেটিকে এর আগে আমরা রেজিস্ট্যান্স হিসাবে ব্যবহার করতে দেখেছি, সেটিকে এখন সাপোর্ট হিসাবে ব্যবহার করে মার্কেট হয়তো বা উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা জানি যে এই মুহূর্তে আমাদের দেশে একটি বড় ইভেন্ট চলছে, যেটি লোকসভা ভোট। এই লোকসভা ভোটের এই ইভেন্ট যতদিন না ক্রস হচ্ছে ততদিন পর্যন্ত মার্কেটের মধ্যে এরকম একটি বিয়ারিশ মোমেন্টাম অথবা সাইডওয়েজ মোমেন্টাম কিন্তু লক্ষ্য করা যাবে বলে আমার ধারণা। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু সবসময় আমাদের নিজেদের ক্যাপিটাল বাঁচিয়ে রাখার চেষ্টা করব, যাতে আগামী দিনে যখন মার্কেট বুলিশ মোমেন্টাম নেবে, অর্থাৎ ভালো রকমভাবে পজিটিভ মোমেন্টাম আমরা প্রত্যেকটি স্টকের মধ্যে দেখতে পাবো, তখন কিন্তু আমাদের ক্যাপিটাল সেইভাবে ব্যবহার করে নির্ধারিত প্রফিট আমরা বের করার চেষ্টা করব। ট্রেডার্স, এই বর্তমান সিচুয়েশনের উপর দাঁড়িয়ে আমার যেটা মনে হচ্ছে যে আমি বিগত দিনগুলোতেও দেখেছি, এগুলো পাস্ট রিসার্চের রেজাল্ট, যে মার্কেট কখনো একমুখী চলে না। অর্থাৎ মার্কেট কিছুটা সময় ধরে বা কিছুটা মাস ধরে, কয়েক মাস ধরে একটি পজিটিভ মোমেন্টাম দেওয়ার পরে বিভিন্ন রকম নিউজ বা ইভেন্টের ফলে, সেটা ডোমেস্টিক হতে পারে অথবা ইন্টারন্যাশনাল বা ওয়ার্ল্ড মার্কেটের ওপর ভিত্তি করেও হতে পারে, যে মার্কেট কখনো কখনো সাইডওয়াইজ বা কখনো কখনো ডাউনওয়ার্ড অর্থাৎ বিয়ারিশ মোমেন্টাম দেখা দেয়। এর ফলে সবসময় যে আমরা নির্ধারিতভাবে বিভিন্ন রকম স্টকের ওপর থেকে পজিটিভ মোমেন্টাম পাবো এবং সেখান থেকে প্রফিট গেইন করার চেষ্টা করব, এরকম কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ফিক্সড রুল নেই। সেই জন্য আমাদেরকে সবসময় মার্কেটের সাথে সাথে চলতে হবে এবং মার্কেটের সাথে সাথে যখন যেরকম তার মোমেন্টাম হবে তখন সেই দিকে খেয়াল রাখতে হবে। আর এই মুহূর্তে যে বিয়ারিশ মোমেন্টাম বা নেগেটিভ যে ডাউনফল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা ক্যাপিটাল লুজ করার যে প্রবণতা সেটা কিন্তু প্রবল থাকে। অর্থাৎ কোনো স্টকে যখন আমি এন্ট্রি নেব, সেখান থেকে কিন্তু স্টক নিচের দিকে চলে আসতে পারে, এর ফলে কিন্তু আমি লসের সম্মুখীন হব এবং আমার স্টপ লস হিট করবে। এই রকম যাতে না হয় সেই জন্য সবসময় খেয়াল রাখতে হবে এবং নির্ধারিত যে হাই অ্যান্ড হাই লেভেলগুলো আমি বেছে নিই, সেই হাই অ্যান্ড হাই লেভেলের ওপরে জিটিটি অর্ডার এক্সিকিউট করলে তবেই আমি সেখানে কিন্তু ট্রেড ইনিশিয়েট করার চিন্তাভাবনা করব এবং প্রারম্ভিকভাবে খুব ছোট ছোট কোয়ান্টিটি অর্থাৎ ক্যাপিটালের মিনিমাম পার্ট আমি সেখানে এনগেজ করব। ট্রেডার্স, এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে এবারে আমরা দেখে নিই যে আজকের যে স্টক আমি বেছে নিয়েছি সেটি কি স্টক। এবং প্রথমে যেমন আমি বললাম যে অনেক কষ্ট করে আমি বেছেছি, তার কারণটি হচ্ছে যে আমি আমার যতগুলো স্ট্র্যাটেজি রয়েছে সব ধরনের স্ট্র্যাটেজির ফিল্টার আউট করার পরে এই একটি স্টক আমি দেখতে পেয়েছি। তার কারণ হচ্ছে এই স্টকটির মধ্যে কিছুটা হলেও প্রাইস অ্যাকশন এবং কিছুটা ভলিউমের কম্বিনেশন রয়েছে। বাকি স্টকগুলো আমার ফিল্টারের মধ্যে ফিল্টার আউট হওয়ার সত্ত্বেও সেগুলোতে আইদার প্রাইস অ্যাকশন অথবা ভলিউমের যে কম্বিনেশন, তার মধ্যে কিন্তু কোনো মেলবন্ধন খুঁজে পাচ্ছিলাম না। এই কারণেই আমার বলার উদ্দেশ্য যে অনেক কষ্ট করে আমি একটি স্টক খুঁজে পেয়েছি। এই স্টকটি অয়েল ইন্ডিয়া লিমিটেড। দেখো, এই মুহূর্তে যে দাঁড়িয়ে স্টকটি যে হাই অ্যান্ড হাই বানিয়েছিল সেটি 652 টাকা এবং বর্তমানে স্টক দাঁড়িয়ে রয়েছে 640 টাকা 65 পয়সায়। অর্থাৎ 652 টাকার ওপরে যখন এর ট্রেড ইনিশিয়েট করবে তখন আমি কিন্তু ভাববো যে এখানে কিছুটা কোয়ান্টিটি নেওয়া যেতে পারে কিনা। কারণ এই স্টকটি সাধারণত আমি বেছে নিয়েছি শুধুমাত্র ওয়াচ লিস্টে রেখে এটাকে ওয়াচ করার জন্য, কারণ বাকি স্টকগুলোর মধ্যে কিন্তু ওয়াচ করার মতো কিছু নেই। কারণ এরকম একটা বিয়ারিশ মোমেন্টের মধ্যে দাঁড়িয়ে সমস্ত স্টকই যখন মার্কেট 2 থেকে 3% কারেকশান হচ্ছে ম্যাক্সিমাম,
বা 1 to 2%, যাই হোক না কেন, মার্কেট অ্যাজ এ হোল ইন্ডেক্স যখন 2% কারেকশন করে, তখন কিন্তু ইন্ডেক্সে থাকা সেই সমস্ত স্টকগুলো মোর দ্যান 10%-এর কাছাকাছি কারেকশন হয়। তাই খুব সাবধানভাবে আমাকে চলতে হবে, যাতে আমি কখনোই ক্যাপিটাল লুজ করব না। ক্যাপিটাল লুজ করবো না কারণ এইরকম পরিস্থিতি তো সবসময় বজায় থাকবে না। কিছুদিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই মার্কেট বিয়ারিশ জোন থেকে বুলিশ জোনের দিকে যাওয়ার প্রবণতা দেখাবে, এবং তখন স্টকগুলো কিন্তু পুনরায় আবার পজিটিভ মোমেন্টাম গেন করবে। এবং সেই ক্ষেত্রে আমার ক্যাপিটাল যদি বাঁচিয়ে রাখি, তাহলে আমি আমার ক্যাপিটাল এনগেজ করে সেখান থেকে আবার প্রফিট বের করার চেষ্টা করব। একটি বিষয় আমি খুব কনফিডেন্ট যে যখনই এই ধরনের কোনো বড় ইভেন্ট আমাদের দেশীয় মার্কেটের মধ্যে দেখা যায়, তখনই কিন্তু মার্কেটের একটি বড় কারেকশন আমরা দেখতে পাই। বিগত ইভেন্টগুলোর ক্ষেত্রেও আমি এরকম দেখেছি। সেটি স্টেট ইলেকশন হতে পারে অথবা ন্যাশনাল লেভেলের লোকসভা ভোটও হতে পারে। তো এই মুহূর্তে যে লোকসভা ভোটের পরিস্থিতি চলছে, এরপরে যখন সরকার নির্ধারণ হয়ে যাবে, অর্থাৎ প্রায় 1 মাসের মতো আর হাতে আমাদের সময় রয়েছে, মে মাস, জুন মাসের প্রথম দিকেই সরকার নির্ধারণ হয়ে যাবে, এবং তারপরে যখন স্টেবল গভর্নমেন্ট তৈরি হবে, তখন কিন্তু মার্কেটের মধ্যে আবার স্টেবিলিটি ফিরে আসবে। অর্থাৎ ডোমেস্টিক যে সমস্ত বড় ইনস্টিটিউশন বা ফরেন যে সমস্ত বড় ইনস্টিটিউশন ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করে, তারা কিন্তু এখন একটু দ্বিধা বা সংশয়ের মধ্যে রয়েছে। যেটা এগুলো আমার বিশ্লেষণ, এগুলো যে সঠিক সেরকম কোনো ব্যাপার নয়। অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে তারপরে আমি কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো বলছি। এবং এই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন ডোমেস্টিক ইনস্টিটিউশন, অর্থাৎ যেগুলোকে আমরা ডিআই বলে চিনি, অথবা ফরেন ইনস্টিটিউট যেগুলোকে আমরা এফআই বলে চিনি, সেই সমস্ত ইনস্টিটিউটগুলো কিন্তু নিজেদের যে অ্যালোকেশন বা তাদের যে ক্যাপিটাল এনগেজমেন্ট, সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠিয়ে নেওয়ার চিন্তাভাবনা করে, এবং এর ফলে কি হয়, সেলিং প্রেসার দেখা দেয়, মার্কেটের মধ্যে বিয়ারিশ মোমেন্টাম তৈরি হয়। যেমন কোনো একটি ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমাদের যে রোড ম্যাপ থাকে, সেই রোডের মধ্যে কিন্তু সম্পূর্ণ রোডটাই যে পুরোটাই ভালো থাকবে এমন কোনো ব্যাপার নয়। মাঝে মাঝে কিন্তু খারাপ খানাখন্দ বা রাস্তা আন্ডার কনস্ট্রাকশন এরকম ফেজ তৈরি হয়। এর ফলে কিন্তু এরকম নয় যে আমরা ওই রোড ধরে আর সেই ডেস্টিনেশনে যাব না, বা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার কোনো দরকার থাকে না, আমরা কিন্তু তা করি না। ঠিক একইভাবেই মার্কেটের এরকম সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা যে মার্কেট থেকে বেরিয়ে যাব এমন কোনো ব্যাপার নেই। মার্কেটকে ক্লোজলি ওয়াচ করব, এবং যখন মার্কেট এখান থেকে রিকভার করার চিন্তাভাবনা করবে বা রিকভার করবে, তখন কিন্তু আমরা পুনরায় আবার আমরা নিজেদের যে অ্যাক্টিভ প্ল্যান, সেই অ্যাক্টিভ প্ল্যানকে আবার অ্যাক্টিভ করব। ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের পুরো আলোচনা ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর তার সাথে সাথে যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখো। এর ফলে যখনই আমি নতুন ভিডিও দেব, তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, এবং তোমরা তৎক্ষণাৎ আমার এই আলোচনা ভিডিও দেখে কিছু শেখার বা জানার সম্ভাবনা থাকবে। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।